হ্যালো সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে তোমরা থাম্বনেল দেখে বুঝে গিয়েছো যে এই ভিডিওর মাধ্যমে আমি কি নিয়ে আলোচনা করতে চলেছি। তোমাদের যাদের যাদের অঙ্ক খুব কঠিন মনে হয়, তোমাদের মনে হচ্ছে যে অঙ্ক আমাদের মাথার মধ্যে তো একদম ঢোকেই না, আমরা কি করব, তোমাদের আর কোনো চিন্তা নেই। তোমাদের জন্য আমি বেশ কয়েকটি ছোট ছোট ভিডিও আপলোড করব, যেই ভিডিওগুলির মাধ্যমে আমি অঙ্কের যে বেসটি রয়েছে সেটিকে তোমাদের একদম স্ট্রং করে দেওয়ার চেষ্টা করব। তোমাদের শুধুমাত্র একটি কাজ করতে হবে, সেটি হলো তোমরা ধৈর্য সহকারে এই ছোট ছোট ভিডিওগুলি দেখবে এবং দেখার পর তোমরা সেই ভিডিওর মধ্যে যা যা শেখানো হবে সেগুলিকে কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে। তো চলো আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করে ফেলি। তো আজকের প্রথম ভিডিওতে আমরা সংখ্যার সম্বন্ধে জানবো যে সংখ্যাগুলি কি কি। তোমরা অনেকে হয়তো ভাববে যে হ্যাঁ, আমরা সংখ্যার সম্বন্ধে তো জানি, কিন্তু আমাদের কি হয় যদি আমরা সম্পূর্ণ তথ্য না জানি, তবে যে কথার অঙ্কগুলি রয়েছে সেগুলি আমরা ঠিকঠাক মতো বুঝতে পারি না, আমাদের অনেক বেশি প্রবলেম হয় আর ভুল হয়ে যায়। তাই আমরা এক কাজ করব যে প্রথম থেকে একদম শুরু করে সংখ্যার যে ধারণাগুলি রয়েছে সবগুলি ক্লিয়ারভাবে করার চেষ্টা করছি। প্রথমেই আমরা দেখে নেব সংখ্যার মধ্যে আমাদেরকে কি কি জানতে হবে। তো আমি এখানে প্রথমে লিখলাম সংখ্যা। সংখ্যার মধ্যে মেইন যে দুটি আমাদেরকে জানতে হবে সেটি হলো বাস্তব সংখ্যা, তার সাথে আমাদেরকে জানতে হবে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। তো জটিল সংখ্যা নিয়ে আমাদের ওই 10th লেভেল অবধি তেমন অঙ্কের কিছু থাকে না, আমাদেরকে বাস্তব সংখ্যা এটিকে খুব ভালো করে জানতে হবে যে বাস্তব সংখ্যা কি কি, এর মধ্যে কি আছে। বাস্তব সংখ্যাকে আমরা আবার ইংলিশে বলে থাকি রিয়েল নাম্বার। বাস্তব সংখ্যার মধ্যে প্রথমেই আমরা যে জিনিসটা নিয়ে খুব ভালো করে জানবো সেটি হলো 1 নম্বরে প্রাকৃতিক সংখ্যা। প্রাকৃতিক সংখ্যা কি হয়? প্রাকৃতিক সংখ্যা যেটিকে আমরা ইংলিশে বলে থাকি ন্যাচারাল নাম্বার, আমরা বলি ন্যাচারাল নাম্বার। প্রাকৃতিক সংখ্যা কারা? প্রাকৃতিক সংখ্যা আমরা ছোটবেলায় যেগুলো গুণে এসেছি যে 1 2 3 4 5 6, এই যে সংখ্যাগুলি রয়েছে এদেরকে কিন্তু আমরা বলি প্রাকৃতিক সংখ্যা। তাহলে 1 2 3 4 5 6 7 8 এভাবে যে কন্টিনিউ চলছে এই সংখ্যাগুলিকে আমরা কি বলবো? প্রাকৃতিক সংখ্যা। তোমরা চাইলে আমার সাথে সাথে একবার করে এগুলিকে রিপিট করে নিতে পারো, তাহলে তোমাদের মাথায় কিন্তু খুব ভালো করে গেঁথে যাবে। আর তার সঙ্গে তোমরা কিন্তু খাতায় একদম লিখবেই, এটি অবশ্যই। এরপর 2 নম্বরে আমরা যেটি জানবো সেটি হলো অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যাকে আমরা ইংলিশে বলি হোল নাম্বার। যে অখণ্ড সংখ্যা কারা? অখণ্ড সংখ্যা কিছুই না, যে আমরা 1 2 3 4 5 6 করেছি তার সঙ্গে যদি মাত্র শূন্য যোগ করে দেই, মানে শূন্য থেকে যদি শুরু হয় 0 1 2 3 4 5 6 এইভাবে যে সংখ্যাগুলি চলতে থাকবে এদের সবগুলিকে আমরা কিন্তু বলে থাকি অখণ্ড সংখ্যা। এরপর আমরা যেটা জানবো সেটা হলো 3 নম্বরে পূর্ণ সংখ্যা কারা। পূর্ণ সংখ্যাকে আমরা ইংলিশে বলে থাকি ইন্টিজার। পূর্ণ সংখ্যা এটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবার আমরা যে সংখ্যা করছি 1 2 3 4 5 6, শূন্যর যে পরে সংখ্যাগুলি রয়েছে তাদের অবশ্যই বিপরীত সংখ্যা থাকবে। বিপরীত সংখ্যা মানে ধরো আমি বললাম যে আমি পূর্ব দিকে 5 কিলোমিটার গিয়েছি, তাহলে পশ্চিম দিকেও তো 5 কিলোমিটার যেতে পারি। মানে 1 টাকা যদি বেশি হয় 1 টাকা কমও হওয়ার সম্ভাবনা রয়েছে। অঙ্কের ভাষায় সেগুলিকে আমরা মাইনাস দিয়ে বলি। যেমন আমরা একটু আগে বলেছি যে সংখ্যাগুলি অখণ্ড সংখ্যার মধ্যে পড়ছে 1 2 3 4 5, এভাবে ডট ডট করে করে চলছে। এবার যে এই সংখ্যাগুলি রয়েছে এদের যে বিপরীত সংখ্যা, বিপরীত সংখ্যাগুলিকে আমরা বলি -1 -2 -3 -4 ডট ডট ডট। তাহলে এরা হলো পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কারা? আমাদের যে ঋণাত্মক এই যে মাইনাসের সংখ্যাগুলি রয়েছে এদেরকে আমরা বলি কিন্তু ঋণাত্মক সংখ্যা। এদেরকে আমরা কি বলি? ঋণাত্মক সংখ্যা। আর এই পাশে যেগুলি রয়েছে এগুলিকে আমরা বলি ধনাত্মক সংখ্যা, বা এগুলি প্লাস বলা সংখ্যা, বা আমরা বলতে পারি ধনাত্মক সংখ্যা। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে পূর্ণ সংখ্যার মধ্যে কারা পড়ছে? শূন্যর সাথে এদিকে পড়ছে ঋণাত্মক সংখ্যা মানে -1 -2 -3 -4 ডট ডট, এদিকে পড়ছে 1 2 3 4 5 6, যেগুলিকে আমরা বলি ধনাত্মক সংখ্যা। তাহলে ঋণাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা, তার সাথে শূন্য, এই সম্পূর্ণটা নিয়ে কিন্তু আমাদের
পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু অখণ্ড সংখ্যাগুলি পড়ছে দেখতে পাচ্ছি, পূর্ণ সংখ্যার মধ্যে আবার প্রাকৃতিক সংখ্যাগুলোও কিন্তু পড়ে যাচ্ছে। এরপর আমরা পড়ছি ভগ্নাংশের ব্যাপারে, যে ভগ্নাংশ কারা বা ভগ্নাংশ কি হয়। এবার ভগ্নাংশগুলিকে যদি আমরা সহজভাবে বুঝতে চাই তাহলে কি, মনে করো আমি বললাম যে একটা রুটি রয়েছে বা একটা পিৎজা আছে, সেটাকে আমি কি করলাম যে 8 পিস করে দিলাম। 8 পিস করার পর এখান থেকে আমি 3টা পিস নিয়ে নিলাম। তাহলে আমি অঙ্কের মাধ্যমে মানে অঙ্কের ভাষায় কি করে লিখবো এটাকে, যে টোটাল কত ছিল, 8 পিস ছিল, 8 দিলাম নিচে, তার মধ্যে আমি কতটা নিয়ে নিয়েছি, 1 2 3 পিস, তাহলে আমি উপরে দিলাম 3। তো এই টাইপের যে সমস্যাগুলি রয়েছে যেগুলিকে আমরা ভাগের মাধ্যমে বলি, বা আমরা কোনো একটা বড় অংশের মধ্যে কিছুটা নিয়ে নেই, এগুলিকে সবগুলি আমরা ভগ্নাংশ দিয়ে প্রকাশ করি। ভগ্নাংশের মধ্যে উপরে থাকে একটি সংখ্যা, নিচে থাকে একটি সংখ্যা। উপরের সংখ্যাটিকে আমরা কিন্তু বলি লব, আর নিচের সংখ্যাটিকে বলি আমরা হর। এই দুটি টার্ম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে উপরের সংখ্যাটিকে লব বলে, নিচের সংখ্যাটিকে হর বলে। কারণ এই লব আর হর দিয়ে এরপরে তোমরা কিন্তু বেশ কিছু অঙ্ক পাবে, কথার অঙ্কগুলি। তাহলে ভগ্নাংশের মধ্যে যে উপরে রয়েছে সেটি লব, নিচে রয়েছে যেটি সেটি হলো হর। নিচে সব সময় যে সম্পূর্ণ অংশটা সেটা থাকে। যে আমি বললাম যে একটা পিৎজা ছিল, সেটাকে 8 টুকরো করেছি, তাহলে 8 দিব নিচে, তার মধ্যে 3 টুকরো নিয়ে নিয়েছি, 3 দিব আমরা ওপরে। তাহলে কিছু ভগ্নাংশের উদাহরণ করে নিই। ভগ্নাংশের উদাহরণ 2/5, 3/7, 4/9, এই টাইপের যতগুলি রয়েছে এগুলি সবগুলি কিন্তু ভগ্নাংশ, যার মধ্যে উপরের সংখ্যাটি হলো লব, নিচের সংখ্যাটি হলো হর। এবার বাস্তব সংখ্যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক সেটা স্টার্ট হতে চলেছে, যেটি হলো মূলদ সংখ্যা কি। মূলদ সংখ্যা, যেটিকে আমরা ইংলিশে বলি রেশনাল নাম্বার, যে মূলদ সংখ্যা কি হয়। যে সকল সংখ্যাকে আমরা p/q আকারে সাজাতে পারছি। একটু আগে আমরা ভগ্নাংশের মধ্যে করলাম যে উপরে একটা সংখ্যা, নিচে একটা সংখ্যা। আর এবার যদি কোনো সংখ্যাকে উপরে একটা সংখ্যা আর নিচে একটা সংখ্যা মানে p/q আকারে সাজাতে পারি, তাহলে সেটিকে আমরা বলবো মূলদ সংখ্যা। কিন্তু এখানে শর্ত একটা রয়েছে, এখানে শর্ত রয়েছে যে p আর q এই দুটিকে পূর্ণ সংখ্যা হতে হবে। p ও q এরা কি হবে, পূর্ণ সংখ্যা। এবার পূর্ণ সংখ্যা কারা, আমরা একটু আগে করেছি, পূর্ণ সংখ্যা হলো 1 2 3 4 5 6 0, আর এদিকে -1 2 3 4 5 6, এভাবে ডট ডট যে চলতে আছে সেগুলি সবগুলি পূর্ণ সংখ্যার মধ্যে পড়ছে। এখানে আমাদের একটা বিশেষ করে গুরুত্বপূর্ণ যে আমাদেরকে মাথায় রাখতে হবে, যে সকল সংখ্যাকে p/q আকারে সাজাতে পারি, কিন্তু এখানে একটা শর্ত রয়েছে যেটা q নট ইকুয়ালস টু 0। এটার মানে হলো q এর মান কিন্তু শূন্য হওয়া যাবে না, শূন্য ছাড়া যে কোনো কিছু হতে পারে। তাহলে একটা সংখ্যা এমন হতে পারে যে 2/5, এটা তো একটা মূলদ সংখ্যা রয়েছে, আমি লিখতে পারি 3/7, এটাও একটা মূলদ সংখ্যা। এবার আমি লিখতে পারি যে শুধুমাত্র 3, কারণ 3-এর নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে 3ও কিন্তু একটা মূলদ সংখ্যা। এইভাবে 5ও একটা মূলদ সংখ্যা, 7ও একটা মূলদ সংখ্যা, কারণ আমরা 7কে লিখতে পারি 7/1। এবার যেমন ধনাত্মক সংখ্যাগুলি মূলদ সংখ্যার মধ্যে পড়ছে, ঋণাত্মকগুলি কিন্তু মূলদ সংখ্যার মধ্যে পড়বে, যেমন -3/5 বা -2/5, এগুলিও কিন্তু সবগুলি মূলদ সংখ্যার মধ্যে পড়ছে। এর সাথে আমাকে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস জানতে হবে যে শূন্য কি। শূন্য কি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? শূন্যও কিন্তু একটা মূলদ সংখ্যা হয়, শূন্য একটা মূলদ সংখ্যা হয়। কেন? কারণ শূন্যকে আমি লিখতে পারি 0/2, 0/5, শূন্যকে যে কোনো সংখ্যা দিয়েই ভাগ করি না কেন সেটির মান হবে 0। তাহলে শূন্যকে আমি p/q আকারে সাজাতে পারছি, অবশ্যই আমি শূন্যটাকে কি লিখতে পারলাম, 0/5। এবার আমি এখানে শর্ত কি দিয়েছি, p/q, যেখানে q নট ইকুয়ালস টু 0, মানে নিচের সংখ্যাটা 0 হওয়া যাবে না, উপরের সংখ্যাটা তো 0 হতেই পারে। তাহলে এখানে 0 কিন্তু একটা মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। এবার আমি কিন্তু এমন লিখতে পারি না যে 5/0, এটা কিন্তু মূলদ সংখ্যা হবে না, এটা হবে না, এটা মূলদ সংখ্যা হবে না। কারণ আমরা বলেছি নিচের যে সংখ্যাটি রয়েছে q, সেটি 0 হওয়া যাবে না। এর সাথে দশমিকের পর যে সংখ্যাগুলি, যে 0.23, 23, 23, এইভাবে কন্টিনিউ চলছে, মানে যেখানে সংখ্যাগুলি রিপিট হয়, যে 0.23
232323 বারবার করে রিপিট হচ্ছে। এদেরকে আমি এভাবে লিখতে পারি 0.2323 মাথায় একটা দাগ দিয়ে দেবো বার, এটার মানে যে 23টা বারবার করে রিপিট হচ্ছে। এই ধরনের সংখ্যাগুলিও কিন্তু মূল সংখ্যার মধ্যে পড়বে, কারণ এদেরকে আমরা কিন্তু আবার ভগ্নাংশে প্রকাশ করতে পারি। এরপর আমি আরও একটা উদাহরণ বলতে পারি যে 0.454545, তার মানে এটাও কিন্তু একটা মূলদ সংখ্যা, 0.45 তার মাথায় বার। তাহলে এই টাইপের যতগুলি সংখ্যা রয়েছে, বা আমি আরও একটা উদাহরণ দিতে পারি এখানে যে 0.3 দিয়েছি, তারপর 3টাকে আমি বারবার করে লিখছি, এখানে একটাই সংখ্যা রিপিট হচ্ছে, তার মানে 0.33 উপরে বার। তো এই টাইপের যতগুলি সংখ্যা রয়েছে এগুলি সবগুলি মূলদ সংখ্যার মধ্যে পড়ছে। তাহলে আমি একবার সম্পূর্ণটা আরেকবার দেখে নিই। মূলদ সংখ্যা কি? যে সকল সংখ্যাকে পি তার নিচে কিউ আকারে প্রকাশ করতে পারছি, যেখানে পি ও কিউ হলো পূর্ণ সংখ্যা, কিন্তু এখানে কিউটা শূন্য হওয়া যাবে না, আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। কিন্তু পি চাইলে শূন্য হতে পারে, কারণ আমাদেরকে পি এর ব্যাপারে কিছু বলা নেই। তাহলে এর উদাহরণগুলো কি? 2/5, 3/7, 3/1, 5, 7 বা মাইনাসের সংখ্যাগুলিও, এগুলি সবগুলি মূলদ সংখ্যার মধ্যে পড়ছে। এমনকি বললাম আমরা শূন্য একটি মূলদ সংখ্যা। এছাড়াও যে সংখ্যাগুলি দশমিকের পর বারবার করে রিপিট হচ্ছে, যে অঙ্কগুলি রিপিট হতে থাকে, এই টাইপের যে সংখ্যাগুলি থাকছে এগুলো কিন্তু মূলদ সংখ্যার মধ্যেই পড়ে। এরা যদিও শেষ হলেও মূলদ সংখ্যার মধ্যে পড়বে, যদি শেষ না হয় দশমিকের পর, কন্টিনিউ চলছে, এগুলো কি হবে? মূলদ সংখ্যার মধ্যেই পড়বে। এরপর আমরা জানবো যে অমূলদ সংখ্যা কাকে বলে। অমূলদ সংখ্যাকে আমরা ইংলিশে ইরেশনাল নাম্বার বলে থাকি। অমূলদ সংখ্যা কারা? মূলদ সংখ্যা কি ছিল? যাদেরকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি তারা সকলেই ছিল মূলদ সংখ্যা। আর যাদেরকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, মানে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, এটাতে আমরা প্রকাশ করতে পারছি না, সেই সকল সংখ্যাগুলি কিন্তু অমূলদ সংখ্যা হয়ে যায়। এবার অমূলদ সংখ্যার মধ্যে কারা পড়ছে? রুট দিয়ে যে সকল সংখ্যা থাকছে, যেমন √2, √3, √5, মানে আমি যাদের রুটের ভ্যালু বের করতে পারি না তারা সকলেই কিন্তু অমূলদ সংখ্যার মধ্যে পড়ছে। তো তোমরা যদি আবার লেখো √4, এটা আবার অমূলদ সংখ্যা হবে না। কেন? কারণ √4 মানে কি? এটা 2 × 2, মানে রুটে উঠালে কি হয়? দুটো সংখ্যার বদলে একটা সংখ্যা আসে, এর আমি একটা মান পেয়ে যাচ্ছি, এটা কিন্তু আবার একটা মূলদ সংখ্যা। এটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে মূলদ সংখ্যা। আমরা যাদের রুটের মান বের করতে পারবো না, যেমন √2, √3, √5, √6, √7, এগুলি সবগুলি কার মধ্যে পড়ছে? অমূলদ সংখ্যার মধ্যে পড়ছে। কিন্তু যাদের আমরা রুট বের করতে পারবো তারা আবার কিন্তু মূলদ সংখ্যার মধ্যে পড়ছে। এছাড়াও দশমিকের পর যে সংখ্যাগুলি শেষ হয় না, যেমন 0.12345 বা কিছু একটা চলছে এরকম 410 4100 4100, এই টাইপের যে সংখ্যাগুলি, যেগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কগুলি রিপিট হচ্ছে না, এই টাইপের সবগুলি কিন্তু এরা অমূলদ সংখ্যার মধ্যেই পড়বে। যেমন 0.1 একটা শূন্য, 1 দুটা শূন্য, 1 তিনটা শূন্য, এইভাবে যারা চলছে, যে আমি এখানে কোনো কিছু রিপিট করতে পারছি না, যেমন প্রথমটা 10 আছে, তারপরটা 100 আছে, তারপরটা 1000 রয়েছে, এই টাইপের যতগুলি সংখ্যা রয়েছে এরা সকলেই কিন্তু অমূলদ সংখ্যা। এর সাথে আমাদের একটা প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষার মধ্যেও আসে, আর তোমরা যারা 9-এ পড়ো, ক্লাস 9-এ পড়ো, ক্লাস 9-এও থাকে, যে পাই ও 22/7 এদের মধ্যে কোনটি মূলদ কোনটি অমূলদ হয়। এবার আমি একটা কথা বলে রাখি, এখানে যে তোমরা দেখতে পাচ্ছ পায়ের কিন্তু যে মান রয়েছে সেটি এখনো পর্যন্ত সঠিক জানা যায়নি। আমরা অ্যাপ্রক্স বা কাছাকাছি মান জানি, দশমিকের পর এটা কন্টিনিউ চলছে, তো এটি কিন্তু হয়ে থাকে আমাদের অমূলদ সংখ্যা। আমি পায়ের ব্যাপারে বিস্তারিত এখানে আলোচনা করছি না, যতটা আর কি সংক্ষেপে বলা যায় ততটুকুই বলার চেষ্টা করছি। আর এখানে 22/7 এটাকে তো আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পেরেছি, এটি হয়ে গেল মূলদ সংখ্যা। তোমরা ভাববে পায়ের মানই তো 22/7, না, পায়ের অ্যাকচুয়াল মান 22/7 না, পায়ের কাছাকাছি মান হলো 22/7। তো 22/7 যেটা, সেটা হলো মূলদ সংখ্যা, আর পায়ের যেটা অ্যাকচুয়াল মান সেটা আমরা জানি না, পয়েন্টের পর চলতে থাকে, সেটাকে আমরা বলি অমূলদ সংখ্যা। তাহলে পাই হলো অমূলদ সংখ্যা, 22/7 হলো মূলদ সংখ্যা, কিন্তু আমরা অঙ্কের ক্ষেত্রে পায়ের মান 22/7 বসাই। আশা করি তোমরা ভিডিওর মধ্যে যা যা বলেছি সেগুলি বুঝতে পেরেছো। তোমরা সকলেই কিন্তু খাতা অবশ্যই নোট ডাউন করে নেবে, আর আমি কন্টিনিউ
এরকম টাইপের ছোট ছোট ভিডিওর মাধ্যমে অঙ্কের যে বেস রয়েছে সম্পূর্ণটাকে আমি শক্ত করার চেষ্টা করব। তোমরা সকলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। সকলকে ধন্যবাদ, আজ এই অবধি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।